আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া জান্নাত ফ্রম জান্নাতের স্বাদের রান্না। আজকে আমি আপনাদের জন্য চমৎকার এবং মুখরোচক একটি পাকোড়া বা বড়া রেসিপি নিয়ে এসেছি, যেটা দিয়ে নিমিষেই 1 থেকে 2 থালা ভাত শেষ করে ফেলা যাবে। আর রেসিপিটি আমি করে দেখাবো একেবারেই কম খরচে বা খরচ ছাড়া। চলুন এই পাকোড়াটি কিভাবে তৈরি করে সেটি দেখে নিই। তো এটা তৈরি করার জন্য আমার লাগবে, আমি নিয়েছি টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, 2টি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি। আর বড়া তৈরি করার আমার মেইন যে উপকরণ সেটা হলো এই যে এটা। আসলে আমাদের বাসায় আমি এবং বাবুর বাবা আমরা দুজনই থাকি। আমরা দুজনেই হচ্ছে আমাদের ঠান্ডা ছিল, ঠান্ডা জ্বর হলে মুখে কিছুই খেতে ভালো লাগে না। তো এখানে আছে ডাল চচ্চড়ি, আর আছে চিংড়ি মাছ দিয়ে আমি পালং শাক দিয়ে চচ্চড়ি করেছিলাম। এই দুইটা খাবারই দেখা গেছে যে একটু করে রান্না করলাম, তারপর দেখা যায় শেষ হয় না, মানে খেতে ইচ্ছা করে না, মুখে কিছু ভালো লাগে না, অন্য কিছু ট্রাই করছি। তো যেই জিনিসটা আর খাওয়া ভালো লাগে না সেটা ফেলে না দিয়ে আমি কি করি, এভাবে করে জমিয়ে রাখি। অবশ্যই শুকনো কিছু হতে হবে। আপনারা যে কোনো ভাজি দিয়ে কিন্তু এই বড়াটা তৈরি করতে পারবেন, তবে কোনো ঝোলের তরকারি দিয়ে হবে না। তো যে কোনো ভাজি নিয়ে নেবেন যেটা আপনারা মনে করেন যে আর খাওয়া যাচ্ছে না বা বেশি হয়ে গেছে, অল্প করে তো রান্না করা যায় না, বেশি হয়ে গেছে ফেলে দিতে হবে, ফেলে না দিয়ে সেটা দিয়ে কিন্তু এই চমৎকার পাকোড়াটি আপনারা তৈরি করতে পারেন। আর এই যে অসুস্থ যখন হয় তখন কিন্তু মুখে কিছু খেতে ভালো লাগে না, বাট এই যে পাকোড়াটি যদি তৈরি করেন এটা দিয়ে নিমিষেই, ওই যে বলেছিলাম যে 1 থেকে 2 থালা ভাত শেষ করে ফেলতে পারবেন। যখন কিছুই খেতে ভালো লাগে না এটা দিয়ে কিন্তু ভাত খেতে পারবেন। তো আমি এখানে ডাল চচ্চড়িটাও নিয়ে নিয়েছি, আর চিংড়ি দিয়ে যেই শাকের পাকোড়া, শাকের যে চচ্চড়িটা করেছিলাম সেটাও নিয়েছি। আপনাদের কাছে যদি 2টা 3টে এরকম ভাজি থাকে নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমি যে যে কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, এগুলো দিয়ে দিলাম। ব্যাস, এই হলো আমার উপকরণ। মেইন হচ্ছে যে জিনিসটা আমি ফেলে দিতাম তরকারিটা, সেটা ফেলে না দিয়ে এটা দিয়ে আমি বড়া তৈরি করে ফেলছি। আর এর মধ্যে আমি অ্যাড করেছি এক্সট্রা কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা। আর এখন আমি এখানে দিচ্ছি অল্প একটু চাট মশলা, যেন একটা সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে চাট মশলা অথবা গরম মশলা, ভাজা জিরার গুঁড়া, যে কোনো কিছু দিতে পারেন। আমি আর কিছু দিব না, কারণ আমি যে রান্না করেছিলাম সেখানেও তো আমি সব ধরনের মশলা ইউজ করেছিলাম। তো এখানে আমি শুধুমাত্র অল্প একটু 1/4 চা চামচ আমি চাট মশলা দিয়েছি। আর আমি কিন্তু এখানে কোনো লবণ দিইনি, আপনারা খেয়াল করেছেন, কারণ যেহেতু আগে আমি এটা যে তরকারিটা ইউজ করেছি, মানে ভাজিটা ইউজ করেছি, সেখানে কিন্তু লবণ দেওয়া ছিল। আর এটা ভাজলে কিন্তু আমি যে এখন যে এক্সট্রা উপকরণগুলো দিয়েছি এটার জন্য কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। সো আমার মনে হয়েছে আর কোনো লবণের প্রয়োজন নেই। আপনারা টেস্ট করে দেখবেন, যদি মনে হয় একটু লবণের প্রয়োজন আছে দিয়ে নেবেন, বাট আসলে প্রয়োজন নেই, ভাজার পরে এটার লবণটা অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমি এখানে বেছে বেছে তরকারিতে, মানে আমার ভাজিতে যেই মরিচগুলো ছিল সেই মরিচগুলো কিন্তু আমি বেছে বেছে ফেলে দিচ্ছি, কারণ আমি তো কাঁচামরিচ কুচি দিয়েইছি। আর আমার চচ্চড়িতেও যথেষ্ট ঝাল ছিল। সো এর থেকে বেশি ঝাল হলে আর ভালো লাগবে না, এটা মাখার পরে অনেক বেশি ঝাল উঠে যাবে মনে হচ্ছে, যার জন্য কাঁচামরিচগুলো আমি উঠে ফেলে দিচ্ছি। আর আমি নর্মালি একটু ঝাল বেশি খাই, তাই দেখুন কত কাঁচামরিচ, সবগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি। বাট আপনারা চাইলে কিন্তু রাখতেও পারেন, এটা ফেলেই দিতে হবে এমন না, আমার মনে হলো ফেলে দিলে ভালো হবে। এখন বাইন্ডিংসের জন্য এখানে আমি দিচ্ছি চালের গুঁড়া, 3-4 চামচের মতো চালের গুঁড়া আমি এখানে দিচ্ছি। আর এটা কিন্তু আমার কিনে আনা চালের গুঁড়া না, আমি আমার ঘরে যে চাল সেটাকে একটু ভিজিয়ে রেখে তারপরে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছিলাম। তো চালের গুঁড়াটা দিয়ে এখন এটাকে খুব ভালো করে মেখে নেব, একদম ভালো করে সব কিছুর সাথে সুন্দর করে মিশিয়ে নেব। এই যে দেখুন আরও কাঁচামরিচ পাওয়া যাচ্ছে, আমি আসলে খুবই ঝাল খাই। আর আমার মনে হয় যে যখন অসুস্থ থাকে তখন মনে হয় একটু ঝাল ঝাল করে কিছু রান্না করলে ভালো লাগবে। তো এই দেখুন কত কাঁচামরিচ, সবগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। এরপর এটাকে খুব ভালো করে মেখে নিব। এবার আমি একটু হাত দিয়ে চেপে দেখবো এটাকে বড়া তৈরি করা যাচ্ছে কিনা, বাট আমার মনে হচ্ছে না, বাইন্ডিংসটা পারফেক্ট হচ্ছে না। এর জন্য এখানে আমি আর 2 চামচের মতো ময়দা দিচ্ছি। ময়দা না, অ্যাকচুয়ালি আমি আটা দিয়েছি, আপনার আটা ময়দা যে কোনো একটা দিতে পারেন, কারণ ময়দার সব কাজে কিন্তু আটা দিয়ে করা যায়। ঘরে যদি ময়দা না থাকে আটা দিয়ে চালিয়ে নিতে পারেন। তো এবার আমি আটাটা দিয়ে আবারও একটু ভালো করে মেখে নিব, মেখে নিয়ে দেখবো বাইন্ডিংসটা ঠিক আছে কিনা। মাখিয়ে নিয়েছি, এই তো। এবার দেখুন এখন কিন্তু এটা বড়ার শেপ দেওয়া যাচ্ছে, এটা কিন্তু হয়ে গেছে।
সো এখন আমি এটা এক সাইডে রেখে ভাজার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিব। আমি একটি ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বড়া ভাজার জন্য। এটা ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই, বাট মানে ভাজার জন্য যতটুকু তেল প্রয়োজন নর্মালি ভাজার জন্য ততটুকু তেল দিয়ে ভাজছি। একেবারে ডুবো তেল দরকার নেই, অল্প তেল হলেই হবে। তেলটা যখন গরম হয়ে যাবে, এই যে দেখুন তেলের মধ্যে একটু বাবলসের মতো উঠবে, তখনই বুঝবেন তেলটা গরম হয়ে গেছে। তখন এই যে বড়ার শেপ করে করে বড়াটা দিয়ে দিবেন। আমার মনে হচ্ছে একটু ড্রাই মনে হচ্ছে ব্যাটারটা, এই জন্য আমি অল্প একটু পানি দিয়ে এটাকে আর একটু বাইন্ডিংসটা একটু সফট করে নিয়েছি। এখানে কিন্তু চাইলে আপনারা একটা ডিম ভেঙে দিতে পারেন, বাট আমি এত খরচ করতে চাচ্ছি না এটার মধ্যে। একটু পানি দিয়েই আমি এটাকে আর একটু মেখে নিয়েছি। এখন কিন্তু খুব সুন্দর করে শেপ দেওয়া যাচ্ছে, একদমই অল্প একটু পানি। এটা আপনারা যখন মাখবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারাই বুঝতে পারবেন যে কতটুকু প্রয়োজন। তো সবগুলো বড়া আমি এভাবে করে শেপ দিয়ে দিয়ে তৈরি করে নিচ্ছি। আসলে আমার এখানে অনেকগুলো বড়া হবে, সবগুলো বড়া আমার প্রয়োজন নেই, কারণ আমরা দুজন মানুষ খাবো। আমরা এমনিতে এখন নাস্তা করব হয়তো বা 2টা করে, আর হচ্ছে রাতে ভাতের সাথে আমরা খাবো। সো আসলে এত আমাদের প্রয়োজন নেই। বাকি যেটা থাকবে সেটা আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এটা কিন্তু খুব সহজে আপনারা সংরক্ষণও করতে পারবেন। পরবর্তীতে যখন মন চায় বের করে জাস্ট তেলে ভেজে নিলেই হয়ে যাবে। আচ্ছা, চুলার জালটা এখন থাকবে মিডিয়াম হিটে, বাট যখন আমি কি বড়াগুলো দিচ্ছিলাম তখন কিন্তু তেলটা যখন গরম করছিলাম তখন কিন্তু হাই হিটে আমি তেলটা গরম করে নিয়েছি। এরপর বড়াগুলো দেওয়ার পর কিন্তু আমি চুলার ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। এখন কিন্তু একেবারে লো করব না, তাহলে বড়াগুলো শক্ত হয়ে যাবে, আবার একেবারে হাই করে দিব না, তাহলে উপর থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। তো এভাবে দিয়ে আমি এটাকে ভাজবো। যখন একটু লালচে হয়ে যাবে একটু উল্টে দেখবেন যে একটু নিচ থেকে একটু শক্ত হয়ে গেছে, তখন এটাকে উল্টে দিবেন। তো আমার এই 3টা কিন্তু লাস্টে দেওয়া হয়েছে, এটা এখনও নিচ থেকে হয়নি। আর এই যে আমি ফ্রোজেন করার জন্য এরকম একটা ডালা নিয়েছি, আপনারা যে কোনো কিছুতে প্লেটেও নিতে পারেন। তারপর এটার মধ্যে একটুখানি ময়দা ময়দা ছিটিয়ে দিয়ে তার মধ্যে আমি এভাবে বড়া শেপ করে এটা ডিপ ফ্রিজে রেখে দিব। যখন শক্ত হয়ে যাবে, জমে যাবে, তখন আপনারা কিন্তু এখান থেকে উঠিয়ে যে কোনো একটা পলিতে বা জিপলক ব্যাগে আপনারা কিন্তু এটা সংরক্ষণ করতে পারেন, বা যে কোনো বক্সেও সংরক্ষণ করতে পারেন। তো এই যে আমি ভেজে নিয়েছি, দুপাশটাই উল্টে পাল্টে ভেজে নিয়েছি, একদম মচমচে করে ভেজে নিয়েছি লাল লাল করে। আপনারা এটা দেখে বুঝতে পারবেন যারা আপনারা বাসায় তৈরি করেন সচরাচর বড়া, আপনারা তো জানেনই। সবগুলো বড়া উঠিয়ে নিয়েছি। এই যে হয়ে গেছে আমার বড়া, দেখুন কতটা সফট হয়েছে ভেতর থেকে। এটা এতটা সফট, মানে আপনারা খেলে বুঝতে পারবেন এটা এতটা সফট। তো আমরা এখন কিছুটা নাস্তা করেছি, আর এই যে ভাতের সাথে সার্ভ করে নিয়েছি। আসলে আমরা যেটা বলেছিলাম যে ঠান্ডার জন্য আসলে কিছুই ভালো লাগছে না খেতে, তো এটা দিয়ে মাশাল্লাহ অনেক ভাত আমিও খেয়েছি, আমার হাজব্যান্ডও খেয়েছে। আর সাথে যদি একটা কাঁচামরিচ বা শুকনা মরিচ যে যেটাই পছন্দ করেন না কেন সেটা দিয়ে কিন্তু খেতে পারেন, অস্থির ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আপনাদের যে কোনো মতামত আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।